এই বাড়ি থেকে এখন বের হয়ে যাবেন। এই বাড়ির দলিল আমার কাছে বন্ধক রেখে তারপরে 50,000 টাকা আনছিল। আমি একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে তো দেবই না, এবং ওই ছেলের সাথে তাকে যোগাযোগ রাখতে দেবো না। আর মনে হয় না যে বিকেলে টাকাটা দিতে পারবো। এইটা কেমন কথা কইলা? নেওয়ার সময় তো খুব ভালো ভালো কথা কইছিলা। কোনো কথা নাই। ছাড়ো তুমি, কোনো কথা নাই। সোহাগ ভাই, ভাই আমার একটা কথা শুনেন ভাই। ভাই এত রাতে মারেনি, আমি কই যাবো ভাই? কোথায় যাবা এটা আমি তো জানি না বাবা। ভাই আমার জাস্ট আর 2টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো ভাই। আর একটা মিনিটও না। বৌমা, কত বেলা হয়ে গেল, এখনো রান্না চড়াইলো না। হ্যাঁ মা। এই কই গেছিলে তুমি? হ্যাঁ, কত বেলা হইলো, রান্না কি বসাবা না? আমার পোলাটা বাড়িতে এসে খাইবো কি? হ্যাঁ, হয় এখনই যাব, রান্না বসাবো। তাড়াতাড়ি যাও, রান্না বসাও। আপনার ছেলে শান্ত কোথায়? শান্ত তো একটু বাইরে গেছে বাবা। কেন? যাক, বের হয়ে গেছে, এখন দেখতেছি নিশ্চিন্তে আছে সে না? 2 মাস আগে আমার কাছ থেকে 50,000 টাকা আনছে আপনার অসুস্থর কথা বইলা। এই 2 মাসের ভিতরে আমার কোনো খোঁজ খবর নেয় নাই। তাই আমি ভাবছি আজকে আপনাদেরকে একটু কথা বলার। কি 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 কথা বলবা বাবা? এই বাড়ি থেকে এখন বের হয়ে যাবেন। এই বাড়ির দলিল আমার কাছে বন্ধক রেখে তারপরে 50,000 টাকা আনছিল 1 মাসের কথা বইলা। সেখানে 2 মাস হয়ে গেছে, এখন তার আমি আপনাদেরকে সময় দিতে পারবো না। তাই এখন বের হয়ে যাবেন, গটি বেটি যা আছে বের হন, আমার বাড়ি ওরে পরিষ্কার আল্লাহ। করেন। ও বাজান, তুমি এটা কি কথা কইতেছো? এই বাড়ি থেকে আমরা যাবো কই? আমাকে তো যাওয়ার আর কোনো জায়গা নাই। দেখেন, আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, এই দায়িত্ব তার আমার না, আর আমি জানিও না। আমার কাছ থেকে 1 মাসের সময় নিয়ে টাকা নিছে এই বাড়ির দলিল রেখা। এখন 2 মাস হয়ে গেছে। আমি এত কথা শুনিয়া এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাবেন। বাজান, এতগুলো দিন যেহেতু তুমি দেখছো, আর কয়েকটা দিন দেখো, আর কয়েকটা দিন সময় দাও, আমার পোলাইয়ের ভিতরে ঠিক একটা ব্যবস্থা করে দিব। আমি এত কথা বুঝি না তো বাপু। আপনারা বের হয়ে যাবেন, তারপর আমি এই বাড়িতে নতুন ভাড়াটি উঠিয়ে দেবো। ভাইজান, আর কয়টা দিন সময় দেন, তারপর আমরা টাকাটা দিয়ে দিব। আমি বুঝি না আপনাদের ব্যাপারটা। আপনার অসুস্থের কথা বইলে টাকা আনছে, এখন টাকা নগদ সগদ দিয়ে দেবে। বাবা গো, আমার পোলাটা যেহেতু বাহ, আমার কাছ থেকে টাকা নিয়া এখন খুব শান্তিতে ঘুমাইতেছো তুমি, তাই না? ভাই আপনি তো বলছি আমি টাকাটা দিয়ে দেবো, টাকার জন্য বাড়িতে আসা লাগে? হ্যাঁ, তুমি বলছো 1 মাস পর টাকা দিয়ে দেবা। কই, 1 মাসের জায়গায় 2 মাস হয়ে গেছে। তুমি আমার নিয়মের বাইরে চলে গেছো। এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবা, এই বাড়িতে আমি নতুন বাড়িটাই উঠাই দেবো। ভাই আপনি যেটা করতেছেন সেটা রীতিমতো অন্যায়। আর আপনি চাইলে আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারেন না। আরে দলিল বন্ধক দিচ্ছে তো কি হয়েছে? তাই বলে আপনি যখন তখন বাড়িতে এসে কি বের করে দেবেন নাকি? হনো মিয়া, এত বড় বড় কথা কইও না। তুমি আমার কাছ থেকে 1 মাসের কথা বলে টাকা আনছো দলিল বন্ধক রাইখা। 1 মাসের জায়গায় আজকে 2 মাস হয়ে গেছে। কই, আমার অফিসে গিয়ে তো তুমি দেখা করলো না আমার সাথে? ঠিক আছে ভাই, আপনার কয়েকটা দিন সময় দেন, আপনার টাকা সব শোধ করে দেবো। না, আমি আর তোমার কোনো সময় দিতে পারবো না। কারণ আমার ব্যবসার একটা নীতি এবং নিয়ম আছে। নিয়মের বাহিরে আমি যাইতে পারবো না। তোমার আমি সময় এতটুকুই দিতে পারি, আজকে বিকাল পর্যন্ত। আজকে বিকালের ভিতরে যদি টাকা না দাও, তাহলে সম্মানের সাথে বাড়ি থেকে বের হয়ে যাও। কথাটা যেন মনে থাকে তোমার। দেখছিস বাজান, আমার মনে হয় শেষ পর্যন্ত তোর বাপের ভিটাটাও আমার হারাইতে হইব। তোরে কত করে কই, যেটা কাম কাজ কর, কাম কাজ কর, তা তো তুই করস না। বড় পোলাটা বাড়িতে বউটারে আমগো ঘাড়ের উপরে রেখে চলে গেছে, কই যে আরে কোনো খোঁজ খবর নাই। আর তুই একটা পোলা, সংসারের কোনো কাম কাজই করস নাই, সংসারটা চলে কেমনে? হয়েছে, চুপ থাকো না। বাইরের একটা লোক এসে দুনিয়ার কথা শোনাইলো, ঘরে আইসি তুমি একটু ভালো মতো কথা কইবা না? তুমিও শুরু করলা। মা, আপনি ভাইয়ের লগে এভাবে না বললেও পারতেন। বৌমা, কেন কমো না কও তো, কেন কমো না? আল্লাহ আমার 2টা পোলা দিছে। একটা পোলা তোমারে বিয়া করে থুয়ে যে বাড়ির থেকে বাইরেছে, আর কোনোদিন কোনো খোঁজ খবরই নেয় না। আর এই যে ছোট পোলা, লেখাপড়া শেষ করে বাউন্ডালের মতন ঘুরে বেড়ায়। আমি অসুস্থ হয়েছিলাম বলে সুদের উপরে টাকা নিয়ে আইছে বাড়ি বন্দুক রেখা। অহন সবই হারাইলাম। পোলাটা না করে কোনো কাম কাজ, না কোনো সংসারের দায়িত্ব নিছে। শেষ পর্যন্ত তোমার শ্বশুরের ভিটা বাড়িটা আমার হারাইতে হইব। এখনো আসতেছে না লোকটা। তোমার এখন আসার টাইম হলো? কখন থেকে আমি বসে আছি এখানে?
আরে আমি তো ইচ্ছা করে দেরি করি নাই, একটু ঝামেলা হয়ে গেছিল, এজন্য দেরি হয়েছে। কি কি সমস্যা তোমার? আসলে হয়েছে কি, আমি একজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম। ওনারে বলছিলাম টাকাটা দিয়ে দিব, একটা তারিখও দিয়েছিলাম, কিন্তু সেই তারিখে টাকাটা না দিতে পারায় সে রাস্তাঘাটে আমার অনেক বাজে কথা বলছে। এমনকি বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিছে, টাকাটা যদি দিতে না পারি বাড়ি থেকে নাকি বের করে দিবে। দেখো শান্ত, তুমি কাজকর্ম করো না, সব এলাকার থেকে তুমি টাকা ধার করো, এটা ঠিক না। এমনিতেই মন মেজাজ ভালো না, টেনশনে আছি, তার মধ্যে তুমি আমার উল্টাপাল্টা কথা শুনিতেছো। দেখো, তুমি কোনো কাজকর্ম করো না, তুমি একটা বেকার। তোমার মতো বেকার ছেলের কাছে কখনো কি আমার বাবা বিয়ে দিবে আমাকে? কাজকর্ম করো না, কিছু করো না, ঘুরে বেড়া খাও। আরে এইসব তুমি কি বলতেছো? কাজকর্ম এখন করি না, তাই বলে কি সারা জীবন কি এরকম থাকবো নাকি? একটা সময় চাকরি করব, ভালো কাজ করব, তোমারে বিয়ে করব, সংসার করব, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যদি এই অবস্থায় তুমি আমার ছেড়ে চলে যাও। আমি এত কথা বুঝি না, হয় তুমি কাজকর্ম করো, না হলে আমাকে ভুলে যাও। এত বছর তোমার সাথে প্রেম করছি কি তোমার সাথে এখন সম্পর্ক নষ্ট করার জন্য? বন্যা, হ্যাঁ বাবা। এই ছেলেটাকে? বাবা, ওর নাম শান্ত, আমি তোমাকে ওর কথা বলছিলাম। ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা আমার মেয়ে আমাকে বলেছে। তা তোমার বাসা কোথায়, আর হচ্ছে তুমি কি করো? আঙ্কেল, বাসা তুই কাছেই, আর কাজকর্ম এখন পর্যন্ত কিছু করি না। ও, কাজকর্ম করো না, তার মানে বেকার। একটা বেকার ছেলে হয়ে এই ভালোবাসার মধ্যে ডুব দেওয়া ঠিক না। তার কারণ হচ্ছে, তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হবে তোমার। আর তুমি তো আমাকে হয়তো জানো, আমার মেয়ের ভরণ পোষণ এতটা সোজা না। একটা বেকার ছেলে আমার মেয়ের ভরণ পোষণ করতে পারবে না। আঙ্কেল, হয়তো আমি এখন বেকার, কোনো চাকরি করি না, কিন্তু বিশ্বাস করেন আমি চাকরির জন্য বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। আশা করি খুব শীঘ্রই আমি একটা চাকরি পেয়ে যাব। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। বাহ, চমৎকার কথা। তোমার কাজ হয়ে যাবে, তুমি চাকরি নিয়ে নেবে, এসব আমাকে বোঝাচ্ছ। আর এসব বুঝিয়েই আমার মেয়ের সাথে তুমি প্রেম করছো। কিন্তু একটা কথা মনে রেখো, আমার মেয়েকে একটা বেকারের হাতে তো আমি তুলে দিতে পারি না। আমার মেয়ের ভরণ পোষণ তুমি কি করে করবে? হ্যাঁ, বুঝতে পারছি। হয়তো তুমি আমার সম্পদ দেখেছো, যার জন্য ভাবছো ধনী ঘরের একটা মেয়েকে পটাতে পারলে তুমি সম্পত্তির মালিক হবে, কিন্তু না। আমি একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে তো দেবই না, এবং ওই ছেলের সাথে তাকে যোগাযোগ রাখতে দেবো না। বাবা দেখো, ও একটা শিক্ষিত ছেলে, ও নিজেই একটা কাজকর্ম ব্যবস্থা করে নেবে। আমাকে বোঝাতে আসিস না, আমি ভালো বুঝি। দেখো বাবা, তুমি একটু মেনে নাও না, আমি অনেক ভালোবাসি ওকে। কোনো কথা বলবি না। এই ছেলে শোনো, তুমি একটা কাজকর্ম গুছিয়ে একটা চাকরিতে ঢুকে তারপর আমার মেয়ের সাথে যোগাযোগ করবি। তার আগে আমি যেন না দেখি আমার মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ করছো। এই চলে আয়। বাবা আয়। প্লিজ, একটা কথা বলবি না। বাবা আয় তো। প্লিজ, শান্ত। এই যে শান্ত সাহেব, আবারও মনে করাই দিচ্ছি, মনে কি আছে বিকালের কথা? ভাই মনে আছে, কিন্তু মনে হয় না যে বিকেলে টাকাটা দিতে পারবো। এইটা কেমন কথা কইলা? নেবার সময় তো খুব ভালো ভালো কথা কইছিলা, হ্যাঁ? তখন তো খুব হাসি মুখ ছিল, এখন টাকা চাইতে গেলে কালো মুখটা হয়ে যায় কিসের জন্য? ভাই হয়েছে কি, টাকাটা তো নিশ্চয়ই বিপদে পড়েই, কিন্তু এখন পর্যন্ত টাকাটা আমি জোগাড় করতে পারি নাই। তুমি বিপদে পড়ে টাকা নিছো, তা আমার কিসের জন্য বিপদে ফেলাইতেছো? ভাই যেহেতু একটু অপেক্ষা করছেন, আর কয়েকটা দিন সময় দেন, আপনার টাকাটা আমি ঠিক মতো দিয়ে দেবো। শোনো ভাই, আমি তোমার একটা কথা বলি, আমার ব্যবসার একটা নিয়ম আছে, আমি নিয়মের বাইরে তো যেতে পারবো না। আমার সবার জন্য সমান, শুধু তোমার জন্য আমার নিয়ম ভঙ্গ করবো তা কিন্তু সম্ভব না। তোমার টাইম দিছি আমি বিকাল পর্যন্ত, বিকালের ভিতরে যদি টাকা না দিতে পারো তাহলে কিন্তু তোমার বাড়ি থেকে আমি বের করে দেবো। আমার সাফ সাফ কথা। ভাই আমি আসলে বিপদে পড়ে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি, কিন্তু আজকে বিকেলের মধ্যে টাকাটা জোগাড় করার কথা ছিল, কিন্তু আমি করতে পারি নাই। আমি বললাম তো আপনার টাকাটা মার যাবে না, আমার জাস্ট 2-3 দিন সময় দেন, আমি দিয়ে দেবো। আমার পক্ষে আর সম্ভব না, আমার নিয়ম নিয়ম, এই নিয়মের বাইরে আমি যেতে পারবো না। আজকে বিকালে আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা মা, তুই আমাকে একটা কথা বলতো, তোর মা মারা যাওয়ার পরে তোকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তোর জন্য আমি দ্বিতীয়বার বিয়ে করিনি, কারণ দ্বিতীয়বার বিয়ে করলে ওই মা তোকে নিজের মেয়ের মতো লালন পালন করবে না। আসলে কি তুই কোনো অভাবের মুখ দেখেছিস কখনো? বাবা,
হঠাৎ করে তুমি এসব কথা কেন বলছো? তুমি কেন আমাকে কষ্ট দিবা? ছোটবেলায় মা মারা গেছে, তারপর থেকে তুমি আমার মায়ের দায়িত্ব নিছো, বাবার দায়িত্ব নিছো, লেখাপড়া করাইতেছো, আমি যেটা চাইছি সেটা দিছো। এখন তুমি এসব কথা কেন বলো? বলছিলাম তুই এমন একটা কাজ করে বসেছিস যেটা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, তুই যে ছেলেটিকে ভালোবাসিস, ছেলেটি কোনো কাজকর্ম করে না, তাহলে অমন একটা ছেলেকে তুই কি করে ভালোবাসলি মা বলতো? বাবা, শান্ত খুব গরিব মানুষ, মানলাম। শান্তর কাজকর্ম নাই, ও শিক্ষিত ছেলে, একদিন না একদিন ও কিছু করতে পারবো। ও খুব ভালো মানুষ বাবা। বুঝতে পারছি মা, ছেলেটা ভালো, আমি কথাটা মেনে নিলাম, কিন্তু শুধু ভালো হলেই তো হবে না, একটা সংসার চালানোর মতো তার অ্যাবিলিটি থাকতে হবে। শোন, ভালো আর বেকার এই দুটো কিন্তু একরকম জিনিস নয়। বাবা, বুঝতে পারছি শান্তর সাথে আমার মানায় না, তারপরও আমি শান্তকে অনেক ভালোবাসি। এবার তুমি বলো, আমি কি শান্তকে ভুলে যাব? আমি তা চাই না, তার কারণ শান্তকে যদি তুই ভুলে যাস তাহলে তুই কষ্ট পাবি। আমি কখনোই আমার মেয়ে কষ্ট পাক এটা চাই না, কিন্তু তোর একটু বোঝা উচিত, ছেলেটার কোনো না কোনো কিছু করা উচিত। তুই ভালো করে বুঝে দেখ তুই কি করবি। আমি কোনোদিনও ভালোবাসার বিপক্ষে ছিলাম না, এখনো নাই। আমি তোর মাকেও ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু মা এরকম একটা কাজ আমি সহযোগিতা করতে পারতেছি না শুধু একটাই কারণে, ওই ছেলের সংসারে তোর যদি কষ্ট হয়, তোর কষ্ট আমি মেনে নিতে পারবো না। বাবা, একটা কাজ করি না? দেখো, আমি তো তোমার একটা মাত্র মেয়ে, আমাদের তো অনেক সম্পদ আছে না, অনেক টাকা পয়সা আছে। শান্তকে একটা ব্যবসায় ধরে দাও, একটা বিজনেসে ধরে দাও প্লিজ বাবা, আমার জন্যে। মাগো, এখানেও সমস্যা আছে। আমি ইচ্ছা করলে এই ছেলেটাকে একটা বিজনেস ধরিয়ে দিতে পারি, কিন্তু তখন মানুষে বলবে শ্বশুরবাড়ির টাকায় ফুটানি করে, শ্বশুরবাড়ির টাকায় চলে। এই কথাগুলো শুনতেও না ভালো লাগবে না। তাই আমি চাই ছেলেটা নিজের পায়ে দাঁড়ায়। তুই বরং চাইলে ছেলেটার সাথে একটু দেখা করবি, বলবি কাজ ছোট হোক আর বড় হোক, সৎ পথে থেকে যে কোনো একটা কাজ করতে, তাহলে আমি তোদের বিয়েতে রাজি হব, তোকে আমি ওই ছেলের হাতে তুলে দেবো। তুমি যেমনটা বলবা আমি তেমনটাই শুনবো, আমার আর করার কিছু নাই, এটা তুমি ভালো বুঝো। ঠিক আছে মা, তুই তোর ঘরে যা, আমি দেখি কি করা যায়। ঠিক আছে বাবা, তোমার যা মন চাই তুমি করো। কোনো কথা নাই, ছাড়ো তুমি, কোনো কথা নাই। সোহাগ ভাই, ভাই আমার একটা কথা শুনেন ভাই, ভাই এত রাতে মারেনি, আমি কই যাবো ভাই? কোথায় যাবা এটা আমি তো জানি না বাবা। ভাই আমার জাস্ট আর 2টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো ভাই। আর একটা মিনিটও না, 2 মাস ওভার হয়ে গেছে, 1 মাসের কথা বইলা। তুমি এখনই এই মুহূর্তে সবাই বাড়ি থেকে যাবা, যাও ভাই। এখনই যাও। বাবা গো, আর কয়েকটা দিন সময় দাও, আমি অসুস্থ মানুষ, কই নিয়ে যাইবো আমারে গো? আমার পক্ষে সম্ভব না, কি হয়েছে? এখনই যাবেন। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তোমার আচার ব্যবহার দেখে এখন আর ভালো থাকতে পারছি না। ওনাদের সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো কেন? কাকা, আপনি তো জানেন আমার ছোটখাটো একটা ব্যবসা আছে। এই গরিব অসহায় মানুষ আমার কাছে যায়, তাদেরকে আমি সহযোগিতা করি। এই যে শান্ত, এই বাড়ির দলিল দিয়ে আমার কাছ থেকে 50,000 টাকা নেছে 1 মাসের কথা বইলা। আজকে 2 মাস হয়ে গেল, আমার কাছে যায়ও নাই আর আমার টাকাও ফেরত দেয় নাই। গ্রামের মানুষকে তুমি সহযোগিতা করো, তুমি যে একদম চরম সুদখোর এটা কে না জানে। সুদের টাকার জন্য মানুষের কাছে তুমি যাও, তাদের জুলুম করো, অসহায় মানুষদের বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দাও, আর টাকার জন্য তুমি তাদের জমি পর্যন্ত বন্ধকি রাখো, বাড়ি পর্যন্ত বন্ধকি রাখো। এগুলো সহযোগিতা, তাই না? কাকা যে কি বলেন, আমি সহযোগিতা করি বলেই তো আমার কাছে যায়। শোনো, তুমি ওদের কাছে যে টাকাগুলো পাও ভালো করে হিসাব করে রেখো, সকালে গিয়ে সেগুলো তুমি নিয়ে আসবে। তুমি একজন সুদখোর, তুমি জানো সুদ খাওয়া কত বড় অন্যায়, কত বড় পাপ। আর একটা কথা যদি তুমি বলছো না, থাপড়িয়ে তোমার দাঁতগুলো আমি ফেলে দেবো। কাকা, এই সবার সামনে এইভাবে যদি অপমান করেন তাহলে আমার মানিজ্যতের একটা ব্যাপার আছে না, প্রেস্টিজের একটা ব্যাপার আছে তো আমার। তোমার মতো সুদখোরের আবার মান অপমান কত কিছু। শোনো, তুমি সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে আসবে, এটাই আমার শেষ কথা। যাও। ঠিক আছে কাকা, আপনি যখন বলছেন, আপনার উপরে তো আমি কথা বলতে পারি না আর কি। রাখো তো, তোমার মিষ্টি কথার আর দরকার নাই। তোমার দরকার টাকা, তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে। আর শোনো, ওনাদের যদি আরেকটা কথা বলো, তোমার খবর আছে, যাও তুমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, শুনুন, আমি বন্যার বাবা, যেহেতু আমার মেয়েটা আপনার ছেলেকে ভালোবাসে,
আপনার ছেলেও আমার মেয়েটাকে ভালোবাসে, তাই আমি ভাবছিলাম ওদের 4 হাত এক করে দিলে ওরা সুখী হবে। ভাই সাহেব, আপনি এসব কি কইতাছেন? আপনি হইলেন গে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আপনার মাইয়ার সাথে আমার পোলার বিয়া, আমাগো ঘর বাড়ি কিছুই নাই ধরতে গেলে। এইটা আপনি কেমন কথা কইলেন? ভাবি সাহেবা, আমার টাকা পয়সার অভাব নেই, অর্থ প্রতিপত্তি সম্মান কোনো কিছুর অভাব নেই, কিন্তু দিন শেষে আমি একজন বাবা। আমার দেখতে হবে আমার মেয়ে কিসে সুখী হয়। আমার মেয়েটা যদি আপনার ছেলেকে ভালোবেসে আপনার ছেলেকে বিয়ে করে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, তাহলে আমি আপত্তি করে কি করব বলুন? তাই আমি ভাবছি আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দেব। কিন্তু আমার পোলাটা তো বেকার। আমি জানি শান্ত কোনো কিছু করে না, এটা আমার জানা আছে। আমি তারপরেও একটা বেকার ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, কারণ ও আর বেকার থাকবে না। আমি ওকে যে কোনো একটা বিজনেস ধরিয়ে দিব, তাতে ওর চলে যাবে। শান্ত, বাবা ঠিকই বলেছে, বাবা তোমাকে ঠিকই একটা ব্যবসা ধরা দিবে। আঙ্কেল, আপনি আমার সমস্ত অবস্থা জানার পরেও আমার উপর যে আপনি এতটা ভরসা করছেন, সেজন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তবে হ্যাঁ, আপনি আমাকে নিয়ে যেরকম করে ভাবছেন, আমি চেষ্টা করবো আপনার সম্মান সব কিছু অক্ষুণ্ণ রাখার জন্য। আমি জানি বাবা, তুমি হয়তো কাজকর্ম করো না, বেকার, কিন্তু ছেলে হিসেবে তোমার মতো ছেলে এই এলাকায় দ্বিতীয়টি নেই। আর এজন্যই জেনে শুনে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ছেলে মেয়েদের বিয়ে আগামী শুক্রবারেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান।